টর্ক ফিজিক্সের খুবই একটি গুরুত্বপূর্ণ টপিকস, কেননা আমাদের দৈনন্দিন জীবনে অনেক জায়গায় আমাদের এই টর্কের ডিরেক্ট ইনভলভমেন্ট আছে, ঠিক আছে। আবার আমরা বেশিরভাগ স্টুডেন্টের কী হয়, এই টর্কের বেসিক কনসেপ্ট না থাকার কারণে টর্ককে আসলে ফিল করতে পারে না, বা টর্ক জিনিসটা আসলে কি, এটা কিভাবে প্রয়োগ হয়, বা এটার যাবতীয় বিষয় যেগুলো আছে এই সম্পর্কে আমাদের খুবই কম নলেজ থাকে। তাই আশা করি আজকের এই ভিডিওটা যদি দেখো, তাহলে টর্কের একদম জিরো থেকে প্রো লেভেল পর্যন্ত, একদম জিরো থেকে মাস্টার লেভেলের পর্যন্ত আমরা আলোচনা করব এই এক ভিডিওতে। তাই আশা করি আমাদের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। তাহলে আসি, শুরু করি। প্রথমে আমরা আসি যে টর্ক আসলে কি, টর্ক আমরা কিভাবে ফিল করব সেটা নিয়ে আসি। মনে করো আমাদের কাছে এই একটা লম্বা দণ্ড আছে, তাহলে এই দণ্ডের আমরা কি, এইটা তার ভরকেন্দ্র। এখন আমরা যদি এর ভরকেন্দ্র বরাবরই বল প্রয়োগ করি, ঠিক আছে, তাহলে এই বরাবর যদি এফ পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে বস্তুতে কী হবে, তাহলে কোনো একটা লম্বা দণ্ডের একদম ভরকেন্দ্রের সাথে পারপেন্ডিকুলার লম্বাভাবে যদি আমরা বল প্রয়োগ করি, তখন আমরা দেখতে পাবো যে এই বস্তুটা কি হবে, যে এইখান থেকে এইভাবে রৈখিক বরাবর কিছু দূরে সরে আসবে। তার কি হবে, শুধুমাত্র রৈখিক সরণ হবে, ঠিক আছে। সেইখান থেকে এভাবে রৈখিক বরাবর সরে আসবে, রৈখিক একটা ত্বরণ প্রাপ্ত হবে। তাহলে আমরা যদি এভাবে বল প্রয়োগ করার ফলে এখানে কি হলো, তাহলে রৈখিক ত্বরণ প্রাপ্ত হবে, বা এক কথায় রৈখিক গতি এখানে লাভ করবে। কিন্তু যদি আমরা এই সেম একই বস্তুর উপরে এই বলটা যদি আমরা ওই পয়েন্টে প্রয়োগ না করি, অন্য একটা পয়েন্টে প্রয়োগ করতাম, যেমন মনে করো যদি আমরা বলটা এখানে প্রয়োগ করি এই পয়েন্টে, ঠিক আছে, ওই একই মানের এফ বল আমরা কি করলাম, এইখানে প্রয়োগ করলাম, তাহলে এখনও কি হবে, বস্তু এভাবে রৈখিক বরাবর আগাবে? কি মনে হয় তোমরা নিজেরাই একটু কি ইমাজিন করো যে এই ক্ষেত্রে কি বস্তুটা আমাদের কি হবে, রৈখিক বরাবর আগাবে কিনা? তাহলে নিশ্চয়ই আমরা বস্তুটা রৈখিক বরাবর আগাবে না। তখন আমরা দেখবো বস্তুটা কি হচ্ছে, এখান থেকে এভাবে রোটেট করা শুরু করছে, ঠিক আছে। তাহলে কি হবে, বস্তুটা এভাবে রোটেট করবে অবশ্যই, ঠিক আছে। তাহলে এভাবে রোটেট করে যাবে, বোঝা গেছে? তাহলে এখানে দেখো, এখানে কিন্তু আমরা একই বল একই বস্তুর উপর প্রয়োগ করছি, তাহলে এখানে কিন্তু বস্তুতে কোনো ঘূর্ণন সৃষ্টি হয়নি। এখানে কিন্তু বস্তুটা কি হয়েছে, এখান থেকে এভাবে ঘোরা শুরু করে দিছে এই বলের কারণে। তাহলে এইখানে যেটা বলা হচ্ছে, তাহলে এখানে কি করছে, এটা কৌণিক ত্বরণ সৃষ্টি হয়েছে, বা যাটাকে আমরা বলতে পারি ঘূর্ণন গতি, ঠিক আছে। তাহলে এইখানে ঘূর্ণন গতি সৃষ্টি হয়েছে, এই যে যার কারণে এই ঘূর্ণন গতিটা সৃষ্টি হলো সেটাই টর্ক। তাহলে টর্ক কি, জাস্ট এই রৈখিক গতিতে যেটা বল যেই কাজ করে, ঘূর্ণন গতিতে টর্ক সেম। তাহলে যার কারণে কোনো বস্তুতে ঘূর্ণন সৃষ্টি হয়, ঘূর্ণন গতিপ্রাপ্ত হয়, তাকেই আমরা বলবো টর্ক। তাহলে এটাই হচ্ছে আমাদের টর্কের কারণে হচ্ছে, যে কোনো বস্তুতে কৌণিক ত্বরণ বা ঘূর্ণন সৃষ্টি করে যেটা, সেটাকে বলছি টর্ক। তার মানে আমরা সিম্পলি বলতে পারি যে কৌণিক গতিতে টর্ক, ঠিক আছে, কৌণিক গতিতে টর্ক যে ভূমিকা পালন করবে, সমতুল্য কি আমাদের রৈখিক গতির, ঠিক আছে। তাহলে রৈখিক গতির সমতুল্য রৈখিক গতির বল। তাহলে আশা করি টর্ক সম্পর্কে তোমার ধারণা হয়েছে। তার মানে যে কোনো বস্তু যার কারণে ঘুরে সেটাকেই বলা হচ্ছে টর্ক। যার কারণে আমাদের রৈখিক গতি যখন প্রাপ্ত হয় সেটাকে আমরা বলি বল, আর যার কারণে ঘুরে তাহলে কোনো বস্তুর উপরে যা প্রয়োগ করলে বস্তু কি হয়, রৈখিক গতি লাভ করে, সেটা বল। আর কোনো বস্তুর উপরে যা প্রয়োগ করলে বস্তুতে কি হয়, ঘূর্ণন সৃষ্টি হয়, সেটাই টর্ক। তার মানে রৈখিক গতির বল আর ঘূর্ণন গতির টর্ক সেম। ওকে, তার মানে যা কিছু ঘুরছে তোমার সামনে, তাহলে মনে করবো অবশ্যই তার উপরে একটা টর্ক আছে। যেমন ফ্যান যখন ঘুরে, তার নিশ্চয়ই ফ্যানের মধ্যে টর্ক আছে। আমি যদি এই হাতে এই বস্তুটাকে এইভাবে যদি ঘোরাতে থাকি, তার মধ্যে এর মধ্যে কী হবে, টর্ক থাকলে সে ঘুরবে, টর্ক না থাকলে মেইনলি সে ঘুরবে না, সে শুধু রৈখিক বরাবর গতি অতিক্রম করবে। তাহলে এই টর্কটা আমরা হিসাব করব কিভাবে, টর্কের মান কীভাবে নির্ণয় করব সেটা আসি। এখন আসি টর্কের মান নির্ণয় কীভাবে করতে হয়। তাহলে দেখো, প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই যে আমরা একটা নাট এই পয়েন্টের সাপেক্ষে এটাকে ঘুরাইয়ে আমরা কি করতে চাই, খুলতে চাই এই রেঞ্জের সাহায্যে। এখন দেখো, এটার আমরা কি করতে পারি, হাতলের অসংখ্য আমরা যেখানে সেখানে বল প্রয়োগ করে আমরা কিন্তু এটা খোলার চেষ্টা করতে পারি। তোমরা যদি প্র্যাকটিক্যালি নিজে অনুভব করো, আমরা এক জায়গায় কী করছি, এ বিন্দুতে একটা বল প্রয়োগ করছি, আর একবার হচ্ছে বি বিন্দু থেকে একটা বল প্রয়োগ করা হয়েছে। তাহলে যদি আমরা দুই জায়গায় সেম পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে কোনটা সহজ হবে, কি মনে হয়, যে এইখানে ধরে এভাবে খোলা সহজ হবে নাকি এই প্রান্তে ধরে খোলা সহজ হবে? তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারি যে কোনো বস্তুকে এরকমভাবে, যে একটা নাট খোলার ক্ষেত্রে আমাদের এই হ্যান্ডেলটা যত বড় হয়, যত আমরা দূরে বল প্রয়োগ করি, তত আমাদের কি হয়, সেম বলের ক্ষেত্রে সুবিধা হয়। তার মানে এই যে আমরা একটা বস্তুকে ঘোরাবো, বা ঠিক তেমনিভাবে যে আমাদের এই যে দরজা,
এই দরজাতে তুমি মনে করো দরজা এভাবে খোলা অবস্থায় আছে, দরজাটা আমরা বন্ধ করতে চাই, তাহলে আমাদের দরজার হাতল সাধারণত থাকে এক প্রান্তে, আমরা এইখানে বল প্রয়োগ করি। কিন্তু যদি আমরা এইখানে বল প্রয়োগ করতে চাই, এই বরাবর যদি আমরা এইভাবে বল প্রয়োগ করতাম, তাহলে দরজা কি বন্ধ হতো কি না? হতো। কিন্তু তুমি দেখতা এইখানে যে বল, এখানে তার চেয়ে অনেক বেশি বল প্রয়োগ করা লাগতো দরজাকে ঘোরানোর জন্য। তাহলে দরজাকে ঘোরানোর জন্য, তাহলে কোনো বস্তুকে ঘোরানোর জন্য শুধুমাত্র বল একাই দায়ী না, তাহলে বলের সাথে সাথে আমাদের কি আছে, বলটা আমরা এই ঘূর্ণন বিন্দু থেকে কত দূরে প্রয়োগ করতেছি, এই যে ডিস্টেন্স, তাহলে এই ডিস্টেন্সের সাথে সম্পর্কযুক্ত। তাহলে টর্কের মান শুধুমাত্র বলের মানের উপর সম্পর্ক না, সে বলের সাথে সাথে সেটা ঘূর্ণন অক্ষ থেকে কত দূরে প্রয়োগ করা হচ্ছে, এই দুইটা রাশি রিলেটেড। ওকে, আবার দেখো যে শুধুমাত্র এই দুইটা জিনিস তাও না, যদি মনে করো যে হ্যাঁ আমরা কি করলাম, ঠিক আছে আমরা এই দূরের বিন্দুতে বল প্রয়োগ করতেছি, তাহলে আমাদের টর্ক ভালো হলো, ঠিক আছে বল পাইলাম, দূরত্ব পাইলাম। কিন্তু এই বিন্দুতে বলটা যদি আমরা এইভাবে প্রয়োগ না করে এখানে যদি এভাবে কোণে বল প্রয়োগ করতাম, ঠিক আছে, আমরা যদি কী করতাম, এখানে এভাবে থেটা কোণে বল প্রয়োগ করতাম, এটার সাথে থেটা কোণে, তাহলে কিন্তু দেখা যেত যে আগের মতো টর্ক হচ্ছে না বা একই রকমভাবে সে ঘুরছে না। তাহলে তো কারণ কি, তখন আমরা যে বলটা এফ দিতাম, সেই পুরো এফটাই কিন্তু আমাদের কী হতো না, এর সাথে লম্ব বরাবর কাজ করতো না। কারণ আমরা একটা বস্তু যখন ঘোরাবো, আমাদের বলের এই লম্ব বরাবর যেটা মান, সেই অংশটাই মেনলি কাজে লাগতো। তখন এফটা দুটো অংশে ভাগ হয়ে যেত, একটা হচ্ছে এফ কস থেটা, দেখো যদি আমরা এখানে বিভক্ত করি, আর এই বরাবর আসতো এফ সাইন থেটা। তাহলে এখন তোমরাই বলো, এই যে এফ কস থেটা অংশটা, এটা কি আমাদের কোনো টর্ক কাজে লাগতো? এই বলটা বস্তুটাকে কোন দিকে টানছে? এই দিকে টানছে। তাহলে একটা বস্তু এইদিকে আছে, যদি আমরা এই দিকে টানি, তাহলে এটা এই দিকে টানলে বস্তুটা কি ঘুরবে নাকি এই দিক বরাবর গতিশীলতা ইয়া করবে? তার মানে এই এফ কস থিটা টর্কের উপর কোনো ভূমিকাই নাই, শুধুমাত্র এফ সাইন থিটার কাজে লাগতো। তাহলে এই যে আমরা কণে প্রয়োগ করলাম, তাহলে এই কণের ক্ষেত্রে আমরা কি জানি, থিটার মান যত বাড়ে তত আমাদের এফ সাইন থিটা বৃদ্ধি পাই, আর এফ থিটার মান কমে গেলে আবার এফ সাইন থিটা কী হয়, কমে যায়। তাহলে আসলে কণটাও এখানে ভূমিকা পালন করতেছে। তাহলে টর্ক নির্ণয়ের ক্ষেত্রে আমরা কয়টা জিনিসের উপর দেখতে হবে, এক তো বল দেখতেই হবে, তারপরে বলটা কত দূরে প্রয়োগ করা হচ্ছে ডিস্টেন্স দেখতে হবে, আবার এই কোণ, এই তিনটাকেই খেয়াল রাখতে হবে। তাই তিনটা দেখে আমরা কি করতে পারি, আমরা এই টর্কের মান নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে আসো যে টর্কের মান, আমরা টর্কের সাধারণত এই টাউ প্রতীক দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে টর্কের মান কত হবে, তাহলে আমরা যদি দেখি যে এই যে দূরত্বের সাথে সমানুপাতিক, দূরত্ব যত বেশি হয়, যত দূরে হয় তত ইজি হয়, টর্ক তত বেশি হয়, তাহলে দূরত্বের সাথে সমানুপাতিক। এবং এই যে এফ সাইন থিটা বা লম্ব বরাবর যে এফ, তার সাথেও সমানুপাতিক এবং এদের গুণফলের সমান। তাহলে আমাদের কি হচ্ছে যে টর্ক হবে কি, যে এই যে ডিস্টেন্সটা যদি আমরা আর বলি, আর এই যে বল, তাহলে আমরা যে বলটা প্রয়োগ করবো এটা যদি আমরা পুরোটাই লম্ব বরাবর প্রয়োগ করি, তাহলে পুরো এফটাই তো কাজ করবে। আর যখন আমরা থিটা কোণে বল প্রয়োগ করবো, তার কস থিটা অংশটা আমাদের টর্কে কোনো ভূমিকা রাখবে না, তাই শুধু এফ সাইন থিটা অংশটা লাগবে। আর যখন কোণটা 90 ডিগ্রি হবে, তাহলে সাইন 91, তখন পুরো এফটাই কাজ করছে, তার মানে আমরা সবসময় আসলে এফ সাইন থিটা নিব। তাহলে আমাদের কার্যকর বল হিসাবে এফ সাইন থিটাটা আসবে। তাহলে টর্ক সৃষ্টির জন্য যে কোন বলটা দায়ী, আমরা যে বল প্রয়োগ করবো সেই বলের সম্পূর্ণটাই দায়ী না, সেই বলের এই ব্যাসার্ধ ভেক্টরের সাথে বা ব্যাসার্ধের বরাবর এই ঘূর্ণন অক্ষ আর বলের প্রয়োগ বিন্দু যদি আমরা একটা সরলরেখা কল্পনা করি, ওই রেখার লম্ব বরাবর যে বলটা কাজ করবে সেটাই মূলত আমাদের কি হবে, টর্ক সৃষ্টি করবে। আর ওই রেখার হরিজন্টাল অংশটা কি করবে না, কোনো টর্ক সৃষ্টি করবে না। তাই আমাদের টর্কের জন্য আসবে আমাদের এই পয়েন্ট থেকে বলের প্রয়োগ বিন্দু যে দূরত্ব, তার মান বলের সাইন থিটা অংশ, লম্ব অংশ, তাহলে আর এফ সাইন থিটা। তাহলে টর্কের মান হবে আর এফ সাইন থিটা, যদি আমরা এটা শুধু মানের কথায় আসি। ওকে, এখন আসি যে টর্ক আসলে কী রাশি সেটা যদি আমরা দেখি, এটা তো আমরা মান পেয়ে গেলাম। এখন রাশির দিক দিয়ে আমরা কি, যে এখানে যেহেতু আমাদের আর এফ বল অনেকগুলো রাশি আছে, তাহলে এটা ভেক্টর নাকি স্কেলার? তাহলে টর্ক দেখো যে দুইটা সরণ কি, একটা ভেক্টর, আবার এফ একটা ভেক্টর, তাহলে দুইটা ভেক্টরের মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণে সাইন থিটার গুণফল। তাই দুইটা ভেক্টরের গুণফল সাথে সাইন থিটার গুণফল যদি হয়, সেটা আমরা ভেক্টরের কী গুণন জানি, ভেক্টরের ক্রস গুণন। তাহলে কিন্তু আমাদের এটাকে যদি আমরা ভেক্টর ফর্মেটে বলি, তাহলে এটা আসলে কিন্তু ক্রস গুণনের সমান। টর্কের মানটা হচ্ছে আর ক্রস এফ এর ক্রস গুণনের সময়, তার মানে ক্রস গুণন যেহেতু, তাহলে ক্রস গুণন কী রাশি হয় আমরা জানি, ক্রস গুণন কিন্তু ভেক্টর রাশি, ফলে টর্ক অবশ্যই কী রাশি হবে, ম্যাথমেটিক্যালি আমরা এখান থেকে বলে ফেললাম টর্ক অবশ্যই ভেক্টর রাশি হবে। তাহলে টর্কের মান হবে আর ক্রস এফ। তাহলে যদি আমাদের ডিস্টেন্স আর ওই ডিস্টেন্সের সাথে লম্ব বরাবর বলের উপাংশ আমরা জানি, আর না জানলেও বের করে নিব, তাহলে আমাদের হয়ে গেল। এখন দেখো এই থেটাটা, এখানে কিন্তু আমাদের একটা জিনিস বিষয় আছে, থেটাটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা ভেক্টরে তোমাদের বলছিলাম যে ভেক্টর কোণ খুবই ইম্পর্টেন্ট হয়, ঠিক তেমনি এখানে থেটাটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই থেটাটা আসলে কার সাথে,
এই থিটাটা দেখো, যদি আমরা পয়েন্টের সাপেক্ষে এই দূরত্বকে, এটাকে আমরা আর একটা ব্যাসার্ধ ভেক্টর বলি, তাহলে আর যে ভেক্টর, তার মানে এই ব্যাসার্ধ ভেক্টর ও এফ, থিটাটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর ও যে বল এফ ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ। আর সেই কোণটা আমরা কীভাবে নিতে হয় আমরা সবসময় জানি, যে ভেক্টরদের পাদবিন্দু এক জায়গায় আসার পরে কিন্তু কোণটা মাপতে হয়, ঠিক সেইভাবেই কিন্তু আমরা ভেক্টরের মতোই কোণটা নিয়ে তার লম্ব অংশ নিব। তাহলে এই ব্যাসার্ধ ভেক্টরের মান আর তার লম্ব বরাবর, ব্যাসার্ধ ভেক্টরের সাথে লম্ব বরাবর বলের উপাংশ গুণ করলেই টর্কের মান পাওয়া যাবে। ওকে, এখন দেখো এখান থেকে যদি আমরা আরেকটু টর্ককে আরেকটু ফিল করার জন্য আমরা যদি আরেকটু ব্যাখ্যা করি, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। এই যে আমরা দরজার কথা যদি বলতেছি, দরজা দেখো এই পয়েন্টে এগুলো কি আছে, কবজা দ্বারা এর সাথে লাগানো আছে, তার মানে এটা হয়ে গেলো তার ঘূর্ণন অক্ষ। তাহলে এটা হচ্ছে এই দরজার ঘূর্ণন অক্ষ, ঠিক আছে, ঘূর্ণন অক্ষ। এখন ঘূর্ণন অক্ষ থেকে আমরা কি বলছিলাম, যে এই যে দূরত্ব যত বেশি হবে তত আমাদের কি হবে, টর্ক বেশি হবে। তাহলে অল্প বল প্রয়োগ করেও আমরা দূরত্ব বাড়াই দিলে টর্কের মান বেশি পাবো। ফলে এই যে আমরা যে আমাদের ঘরে যেসব দরজাগুলো দেখি, দরজার হাতলগুলো সবসময় আমরা কি দেখি, একদম শেষ প্রান্তের দিকে দেখি না, দূরে। তাহলে এটা কিন্তু রাখা হয়েছে কেন, এটা কিন্তু আমাদের এই যেন আমরা অল্প বল প্রয়োগ করলেও দূরত্বটা সবচেয়ে ম্যাক্সিমাম হয়, টর্কের মান কিন্তু সবচেয়ে বেশি হয়। এখন তোমাকে যদি বলা হয়, যদি আমি কী করতাম, হাতলটা ওখানে না লাগাইয়ে হাতলটা যদি আমরা এখানে লাগাইতাম, তাহলে কি হতো, দরজা কি খোলা যেত না? হাতলটা যদি আমরা এখানে লাগাইতাম, এখান থেকে টেনে দরজা কি খুলতে পারতাম বা লাগাতে পারতাম কিনা? অবশ্যই পারতাম, কিন্তু এখানে যদি আমাদের কি ব্যাসার্ধ কমে যাচ্ছে, রেডিয়াস কমে যাচ্ছে, তাহলে এইখানে লাগালে যে পরিমাণ বল আমরা দিছি, যত ইজিলি আমরা হালকাভাবে দিলেই বল দরজা লেগে গেল, কিন্তু এখানে দিলে আমাদের অনেক বেশি শক্তি প্রয়োগ করা লাগতো, মানে বল বেশি প্রয়োগ করা লাগতো। তাহলে ওই একই দরজা এখানে আমরা খুব ইজিলি আমরা কী করতে খুলতে পারছি, করছে হালকা অল্প বল দিয়ে, এখানে দিলে আমাদের কী হতো, এমন বেশি বল লাগতো। এই জন্য আমাদের যে কোনো বস্তু যখন ঘোরার থাকে, একটা নির্দিষ্ট বিন্দু কেন্দ্র করে ঘোরে, তাহলে ওই সকল ক্ষেত্রে সবসময় আমাদের কী হয়, ম্যাক্সিমাম দূরে বল প্রয়োগ করলে আমাদের সেটা কী হবে, ইজি হবে। আবার দেখো, যদি বলের মান কোনো সময় এমন হয় যে বলটা একদম ঘূর্ণন অক্ষ বরাবর ক্রিয়া করে, তাহলে কিন্তু আবার বস্তুটা কী হবে না, টর্ক থাকবে না। যেমন কেউ যদি দরজায় এই বরাবর, দরজার একদম পাল্লার সাথে লম্ব বরাবর এইদিকে বল প্রয়োগ করে, এই হলো দরজা, আমি কি করতেছি, দরজা এভাবে লাগানো আছে, এই বরাবর দরজার সমান্তরালে এই যে এভাবে বল দিচ্ছি, তাহলে দরজাকে ঘুরবে, আমাদের এইভাবে যখন বল দেবো তখন কিন্তু আবার দরজা ঘুরবে না, আমাদের বলটা কী থাকতে হবে, এইভাবে দিতে হবে, তবে গিয়ে দরজাটা ঘুরতে পারবে, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের এই বলের ডিরেকশন যদি আবার কি হয়, যে এই ব্যাসার্ধ ভেক্টর বরাবর হয়ে যায়, বা আমাদের ঘূর্ণন অক্ষকে যদি বলের ক্রিয়ারেখাকে যদি আমরা বর্ধিত করলে সেটা যদি এই ঘূর্ণন অক্ষকে ছেদ করে যায়, তাহলে ওই বলের জন্য কিন্তু আর কোনো টর্ক সৃষ্টি হবে না। ঠিক তেমনি দেখো যে টর্কের আমাদের এই যে গিয়ারওয়ালা সাইকেল, আমরা অনেকেই, তোমরা হয়তো সাইকেল চালাও অথবা আমরা মোটর সাইকেল যাই চালাও, ওই উভয় ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে কাজ করে। যখন আমাদের লো গিয়ারে থাকে, লো গিয়ারে থাকলে এই যে দেখো আমাদের চেন, আমরা তো এই প্যাডেল যে ইয়া করে চেন দিয়ে আমরা বল প্রয়োগ হয়, তাহলে বলটা থাকে এই ডিরেকশনে, আর এখানে এই তখন আমাদের গিয়ারটা থাকে এই বড় গিয়ারের সাথে চেন থাকে, ফলে এর যে ব্যাসার্ধ, তাহলে এই বড় গিয়ারের ব্যাসার্ধ কি বেশি না, তাহলে এইটার ব্যাসার্ধ কিন্তু বেশি, তাহলে এই জায়গায় কিন্তু বেশি টর্ক সৃষ্টি হয়। তাহলে যখন লো গিয়ারে থাকে তখন কিন্তু আমাদের কী হয়, টর্ক হাই হয়, ঠিক আছে। আর যখন আমরা গিয়ার চেঞ্জ করি, যখন এই যে দেখো এখানে গিয়ার যখন চেঞ্জ করে দিচ্ছি, চেনটা যখন নিচে চলে আসে, নিচের যে গিয়ারগুলো এগুলো আকার কিন্তু ছোটো থাকে, উপরেরটা অনেক বড়, তারপর একটু ছোটো, তারপর একটু ছোটো, তারপরে খুবই ছোটো, তাহলে এই ক্ষুদ্র হয়ে যায়, তাহলে এটা কিন্তু আমাদের গিয়ারকে দেখো খুবই ক্ষুদ্র হয়ে গেছে বলে বরাবর, তাহলে এর ব্যাসার্ধ কিন্তু এর তুলনায় অনেক কম, তাহলে কিন্তু এখানে টর্ক খুবই কম থাকে। এখন এটা আমাদের কখন কোনটা তাহলে আমরা ইউজ করি, আমাদের কোনটা আমাদের জন্য উপকারী, দেখো যখন আমাদের লো গিয়ারে কখন রাখা হয়, যখন একটা গাড়ি, যে কোনো গাড়ি, মোটরসাইকেল, সাইকেল বা কোনো গাড়ি যখন স্থির থাকে, স্থির থেকে যখন তার প্রথম চালু করার দরকার হয়, তখন তার কি চাকাকে একদম ঘোরানোর জন্য অনেক বেশি টর্কের প্রয়োজন হয়, তাই তখন আমাদের কী করা হয়, এই হাই গিয়ার মানে গিয়ারটা সাইজ অনেক বড় রাখা হয়, যেন আমরা বল দেওয়ার সাথে সাথে ওখানে বেশি টর্ক সৃষ্টি হয়। এখন বেশি টর্ক সৃষ্টি হলে তার কী হবে, চাকাটা ঘুরতে পারবে সহজে, বা আমাদের স্থির থেকে সহজে সে ঘুরবে, ওকে। কিন্তু এখানে সমস্যা কি, তাহলে সবসময় যদি আমরা লো গিয়ারে রাখি তাহলে কী হবে, সবসময় টর্ক বেশি হবে, চাকা ঘুরবে, কিন্তু এর যে সামনে আগানোর প্রবণতা, ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি, সামনের দিকে আগাবে, রৈখিক বেগ কিন্তু কমে যাবে, তাই তার বেগ সহজে বাড়বে না, টর্ক বেশি থাকা সত্ত্বেও বেগ কম থাকবে। আর এখানে কি হবে, যখন আমাদের গাড়ি মনে করো আস্তে স্টার্টকে চলা শুরু হয়ে গেছে, তারপরে আমরা গিয়ার চেঞ্জ করে দিই, আমরা হায়ার গিয়ারে যাই, তখন কী হয়, গিয়ারের চাকা যখন আস্তে আস্তে কমে আসে তখন টর্কের মান কমে আসে, কিন্তু লিনিয়ার ভেলোসিটি আবার বেড়ে যায়, তখন গাড়ির বেগ অনেক স্পিডে চলে। তাই যখন আমরা অনেক বেশি স্পিডে যাওয়ার দরকার হয়, তখন আমরা কী করি, হাই গিয়ারে নিয়ে আমরা টর্ক কমাই দিই, লিনিয়ার ভেলোসিটি বাড়াই।
আর যখন আমাদের গাড়ি ইনিশিয়াল আমাদের কী করতে হয়, চালু করতে হয়, তখন আমাদের লো গিয়ারে থাকলে টর্ক বেশি হয় কিন্তু ভেলোসিটি কম থাকে। আবার খেয়াল করো, যদি আমাদের রাস্তাটা এমন ঢালু রাস্তা হয়, আমরা কোনো স্লপ বরাবর উপরে উঠি, তখন তোমরা দেখবা যারা সাইকেল চালাও প্র্যাকটিক্যালি ফিল করো, এতদিন হয়তো ফিল করো নি জিনিসটা, দেখো এটা কিন্তু টর্কের কারণে। যে আমাদের বা মোটর সাইকেল নিয়ে যখন আমরা উঠি, উপরে ওঠার সময়, যখন নিচ থেকে উপরে ওঠার সময় কিন্তু আমরা সবসময় কী করতে হয়, লো গিয়ারে আমাদের চলতে হয়। আমরা যদি হাই গিয়ার নিয়ে উপরে উঠতে যাই তখন কিন্তু গাড়ির স্পিড কী হয়ে যায়, বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে গাড়ি কিন্তু তখন আবার পিছনে চলে আসতে চাই। তাই যখনই স্পিড ব্রেকার বা কোনো কিছু উঁচুর দিকে উঠতে হয়, তাহলে মোটর সাইকেলের যদি আমরা গিয়ারটা কী করি, লোতে রাখি, তখন কি হবে, লো গিয়ারে আমাদের টর্ক অনেক বেশি পড়বে। আর টর্ক কী করবে, চাকাটাকে ঘোরানোর চেষ্টা করবে বা ঘোরাবে, তাহলে চাকা ব্যাকে আসতে পারবে না, সামনের দিকে আস্তে আস্তে ধীরে আগাবে, বেগ কম থাকবে কিন্তু সামনে আগানোর প্রবণতা বেশি থাকবে, তার ঘূর্ণন বেশি থাকবে। তাই আমাদের এই ঢালু থেকে উপরে ওঠার জন্য সবসময় কী করতে হয়, এই লো গিয়ার বা এক গিয়ারে চলতে হয়। মেনলি মোটরসাইকেলের ক্ষেত্রে আমরা কী বলি, এক গিয়ারে চলতে হয়, তাহলে খুব ইজি হয়। ঠিক তেমনি সাইকেল নিয়েও যদি কোনো স্লপ রাস্তায়, পাহাড়ি রাস্তায় উপরের দিকে উঠো, তখন কী হবে দেখবা যে আমাদের গিয়ার কমায়ে একদম আমরা এক গিয়ারে দিয়ে বা লো গিয়ারে নিয়ে এসে তখন যদি চালাই, তখন কী হবে, গাড়ি আমাদের পেডেল অনেক করা লাগবে, গাড়ির বেগ খুবই কম থাকবে, সাইকেল খুবই ধীরে ধীরে উঠবে কিন্তু আস্তে আস্তে উপরে উঠতে থাকবে, কিন্তু হাই গিয়ারে দিয়ে তুমি তুলতেই পারবে না, বা মোটর সাইকেল হলে তো স্টার্টই বন্ধ হয়ে যাবে, সে চাকাকে ঘোরাতেই পারবে না, কারণ টর্কের মান তখন খুবই কম থাকে। তাহলে আশা করি এই যে আমাদের টর্ক কি, বাস্তব জীবনে আমরা টর্ক কেমনভাবে কাজে লাগে, টর্ক বিষয়ে আইডিয়া ওভারঅল হয়ে গেছে। তারপরেও টর্কে যদি আমরা আরও অ্যাডভান্স লেভেল বোঝার জন্য তোমাদের আরও বেসিক জিনিস সম্পর্কে, টর্কের প্রয়োগ সম্পর্কে আরও কিছু এখানে লাগবে, সো সেগুলো দেখে আসি। এখন আসি টর্কের দিক সম্পর্কে। যেহেতু আমরা একটু আগেই বলছি টর্ক কী রাশি, ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশির মান তো আছে এবং সাথে দিক আছে। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি দেখছি যে টর্ক কত হয়, যে ম্যাথমেটিক্যাল যদি আমরা করি তাহলে টর্কের মানের জন্য, তাহলে টর্কের মানের কথা যদি আমরা বলি, তাহলে আমরা কী করবো, আর এফ সাইন থিটা দিয়ে বের করবো। আর যদি ভেক্টর আকারে থাকে তখন আমরা টর্কের মান কী করবো, যে আর ক্রস এফ ভেক্টর, সো এইভাবে ক্রস গুণন করবো। আর ক্রস গুণন কীভাবে করতে হয়, ভেক্টরে আমরা জানি যে এটা সমান সমান আমরা নির্ণায়ক দিয়ে ম্যাথমেটিক্যালি তো ইজিলি বের করতে পারবো, আই জে কে ক্যাপ দিয়ে আমরা ব্যাসার্ধ ভেক্টরের মানগুলো আর এফ এর মানগুলো দিয়ে আমরা কী করবো, টর্কের মান পেয়ে যাবো এবং ভেক্টর আকারে চলে আসবে। কিন্তু প্র্যাকটিক্যালি টর্কের দিক যদি আমরা দেখতে চাই, যে টর্কের দিক আসলে কোন দিকে হয়, কীভাবে, সেটা আমরা আসি। এখন দেখো যে আমরা এই চিত্রতে দেখো যে আমাদের এটা হচ্ছে আমাদের ঘূর্ণন অক্ষ, রোটেশন অ্যাক্সিস। এখান থেকে আমরা কি করতেছি, এটা আমাদের ব্যাসার্ধ ভেক্টর বা অক্ষ থেকে যে পয়েন্টে আমরা বল প্রয়োগ করছি তার দূরত্ব। তাহলে আর আছে এইদিকে, ডিস্টেন্স এইদিকে, আর আমরা বল প্রয়োগ করছি কি এই ডিস্টেন্সের সাথে লম্ব বরাবর, তাই তো। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের আর, আর এটা হচ্ছে এফ। এখন আর আর এফ যদি এটা ক্রস পূরণ করি, তাহলে ক্রস প্রোডাক্টের নিয়ম আমরা কি জানি ভেক্টরে, যে দুইটা ভেক্টর যদি আমাদের ক্রস গুণন করা হয় তার দিক হয় কীভাবে পাওয়া যায়, তার দিক হচ্ছে ডানহাতি স্ক্রু নিয়ম, মনে আছে না? হ্যাঁ, তাহলে আমরা এখানে যদি ডানহাতি স্ক্রু নিয়ম প্রয়োগ করি তাহলে খুব সহজেই টর্কের মান, টর্কের দিক পেয়ে যাবো। ওকে, তাহলে ডানহাতি স্ক্রু নিয়ম অনুযায়ী দেখো যে এখানে টর্কের দিক কোন দিকে হবে। এইখানে আমাদের আর ভেক্টরকে যদি আমরা এদিকে নিয়ে আসি, বর্ধিত করি, ঠিক আছে, তাহলে আমরা আর ভেক্টর পাচ্ছি এদিকে, এফ এদিকে। তাহলে এখন দেখো যে এই এফের দিকটা কোন দিকে আছে, এইচ বরাবর, লম্ব বরাবর। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ডানহাতি স্ক্রু নিয়ম কী হয়, বলটা যদি এই ডিরেকশনে থাকে তখন আমাদের কী হয়, থাম উপরের দিকে গেলে উপরের দিকে, তাহলে এই ক্ষেত্রে এই তলের সাথে টর্ক কিন্তু হবে উপরের দিকে। আর যদি বলটা এদিকে থাকতো তখন আমাদের কী হতো, টর্কটা হতো নিচে। বল যদি এদিকে থাকতো, এফ যদি এদিকে হতো তখন টর্ক হতো নিচের দিকে। তার মানে এক কথায় আমরা কি বলছি, যে টর্ক কী হবে, যে এই ব্যাসার্ধ ভেক্টর আর বল যেই তলে আছে, যদি আমরা একটা তল কল্পনা করি, ঠিক আছে, এই যে একটা প্লেন, মনে করে এই যে আমাদের বোর্ড, এই বোর্ডটা যদি একটা তল ধরি, এই তলের উপরে আমাদের আর এবং এফ এই দুটা কাজ করবে, ঠিক আছে। তলের উপরে আর আর এফ, তাহলে ব্যাসার্ধ ভেক্টর আর এফ তলের যদি থাকে তাহলে এই তলের সাথে লম্ব বরাবর, ঠিক আছে, এবং এই বোর্ড ভেদ করে লম্ব বরাবর টর্কটা উপরের দিকে কাজ করবে সবসময়। তাই টর্ক কী হবে, ব্যাসার্ধ ভেক্টর আর বল যে তলে থাকবে তার উভয়ের সাথে লম্ব বরাবর থাকবে। এটা আমরা জানি, তোমরা ভেক্টরে অবশ্যই করে আসছো। তারপরেও আমরা ভেক্টর থেকে না হলে আমরা এখান থেকে আমরা টর্ক কেন লম্ব বরাবর হলো, আমরা ম্যাথমেটিক্যালি তো জানি যে ক্রস গুণফল হলে তার তো আমরা কী হয়, লম্ব বরাবর হয়, এটা ভেক্টরে আমরা প্রমাণও দেখেছি বা অনেক ক্ষেত্রে। কিন্তু আসলে যে টর্কের দিকও যে এই একইভাবে আসছে, এটা ম্যাথমেটিক্যালি তো আমরা প্রমাণিত যে টর্ক সবসময় তাহলে কী হবে, যেহেতু ক্রস গুণফল এদের লম্ব বরাবর উপরেই হবে। কিন্তু কেন লম্ব বরাবর, অন্যদিকে কেন হলো না, সেটা যদি আমরা প্র্যাকটিক্যালি ফিল করতে চাই তাহলে তোমাদের আমরা একটা উদাহরণ দিই, তাহলে আমাদের আর একটু ক্লিয়ার হতে পারবো। টর্কের দিক কেন লম্ব বরাবর সেটার জন্য আমরা তোমাদের একটা ছোট প্র্যাকটিক্যালি উদাহরণ বলি।
এই মনে করো আমাদের কাছে একটা লম্বা দণ্ড আছে, এই দণ্ডের উপরে যদি আমরা কি করি, এর ভরকেন্দ্র বরাবর এই পাশ থেকে একটা বল প্রয়োগ করি মনে করো, আবার এই পাশ থেকে একটা বল প্রয়োগ করি, তাহলে কি ঘটবে? দুটো সমান মানের বল ভরকেন্দ্রের উপরে দুটো বিপরীত দিক থেকে প্রয়োগ করতেছি, তাহলে এই বস্তু কী হবে? সামেশন অফ এফ 0 হবে। তাহলে বস্তু কি কোনো রৈখিক গতিপ্রাপ্ত হবে না, আবার এখানে কোনো ঘূর্ণন গতিও হবে না, সে কিন্তু ঘুরবে না, তাই তো? তাহলে যদি এইভাবে বল প্রয়োগ করলে কিন্তু বস্তু ঘুরবেও না, আবার কি হবে না, রৈখিক গতিপ্রাপ্তিও হবে না, স্থির থাকবে। আচ্ছা ঠিক আছে, এখন মনে করো যে এই দুটো বলের আমরা দুই প্রয়োগ বিন্দু আমরা চেঞ্জ করে দিই। একটা বল মনে করো এখানে প্রয়োগ করলাম এফ, আর একটা বলকে যদি ওই একই পয়েন্টে না দিয়ে আমরা এখানে দিলাম এফ, ঠিক আছে? এবার কি হবে? দুইটা সমান বল বিপরীত দিকে ক্রিয়া করছে, তাহলে এই বস্তুর উপর যদি আমরা এই বলের লব্ধি নিই কত হবে? তাহলে এখানে কি সামেশন এফ নিলে কত আসবে? সামেশন এফ 0 আসবে, লব্ধি বল 0। তাহলে এই বস্তুটা লব্ধি হবে যেহেতু 0, তাহলে রৈখিক কি হবে না, কোনো রৈখিক গতি কিন্তু থাকবে না। এখন আসি, তাহলে কি এটা স্থির থাকবে? এটা কিন্তু এখন স্থির থাকবে না। এটা কিন্তু আমরা জানি যে একটা বস্তু একজন এইদিকে আর একজন এইভাবে বল প্রয়োগ করলে কিন্তু কি হবে, এরা কিন্তু এখানে ঘূর্ণন হবে। তাহলে এটা কি করবে, যেহেতু এইদিকে বল দিচ্ছে, এই বস্তুটা কিন্তু এইদিকে রোটেট করবে, এইভাবে ঘোরা শুরু করবে। তাহলে এটাকে অক্ষকে কেন্দ্র করে এই বস্তুটা এইভাবে ঘুরবে, ঘুরে আমাদের একসময় এইদিকে আসবে, এভাবে ঘুরতে থাকবে। তাহলে এটা কিন্তু ঘুরতে থাকবে। এখন দেখো, টর্কের দিক যদি আমরা ধরতাম বলের দিকে, সাপোজ টর্কের দিক যদি বলের দিকে হতো, বলের সাথে লম্ব বরাবর তল বরাবর না হয়ে যদি বলের দিকে হতো, তাহলে কি হতো? তাহলে বল যেমন 0 হয়ে গেল, তাহলে এখানে টর্ক দুটো ভেক্টর রাশি বিপরীত দিকে হলে টর্কও 0 হওয়ার কথা ছিল। তাহলে টর্কের দিক যদি বলের দিকে হতো, তাহলে এখানে কি হতো? অবশ্যই 0 হয়ে যেত, আর টর্কও 0 হতো এবং পরে বস্তুটা ঘুরতো না। তাহলে এখানে যেহেতু বস্তুটা ঘুরতেছে এবং আরও বেশি, আমাদের একটা বল দিলে যা হতো, দুইটা বল দিয়ে তার বিপরীত দিকে বল দিয়ে বল 0 করলে আরও বেশি জোরে ঘুরছে। আমরা যদি খালি একটা বল দিই, এ যেভাবে ঘুরতো, দুইটা বিপরীত দিকে বল দিলে আরও কি করবে, জোরে ঘুরবে, তবে টর্ক আরও বেড়ে গেছে। তাহলে এখানে টর্ক 0 হওয়ার পরিবর্তে টর্ক আরও বেড়ে গেছে, তার মানে টর্কের দিক অবশ্যই বলের দিকে না। আবার যদি মনে করো যে দুইটা বল যদি আমরা এক দিকে দিতাম, সাপোজ এই একই দণ্ডে যদি দুটা বল একই দিকে দিতাম, এই এফ, তাহলে কি হতো? এফ আর এফ যোগ হয়ে 2F হতো। তাহলে বস্তুটা এখান থেকে কি হতো, লিনিয়ার বরাবর চলে যাইতো, লিনিয়ার গতিপ্রাপ্ত হতো, কিন্তু ঘুরতো না, এখানে কিন্তু কোনো রোটেশন হতো না। এখানে কিন্তু আবার আমরা দেখতাম টর্ক 0, কারণ বস্তু কোনো ঘুরতো না, শুধুমাত্র লিনিয়ার গতিপ্রাপ্ত হতো। তাহলে এখন দেখো, এখানে যদি বলের দিকে যদি টর্কের দিক হতো, তাহলে তো দুইটা বল একই দিকে, দুইটা টর্ক একদিকে হলে বস্তুটা জোরে ঘোরার কথা ছিল। এই ক্ষেত্রে জোরে ঘোরার কথা ছিল, আর এই ক্ষেত্রে স্থির থাকার কথা ছিল, কিন্তু তা তো হচ্ছে না। এখানে দেখতেছি আমরা উল্টা হচ্ছে, এখানেই অনেক জোরে ঘুরতেছে আর এখানে কোনো ঘূর্ণনই নাই। তার মানে বলের দিকে টর্কের দিক তো নাই। প্র্যাকটিক্যালি আমরা বুঝতে পারলাম যে বলের দিকে টর্কের দিক হতে পারে না। আর ব্যাসার্ধ বরাবর তো এমনিতেই না, কারণ বস্তু আর ব্যাসার্ধ বরাবর ঘুরবে না, ঠিক আছে? তাহলে অবশ্যই কি আছে, টর্ক লম্ব বরাবরই আছে। আর লম্ব বরাবর কীভাবে? ডান হাতে স্ক্রু নিয়ে আমরা কি জানি যে ক্লকওয়াইজ যদি হয় তাহলে বলটা যায় লম্ব বরাবর নিচের দিকে, অ্যান্টি ক্লক হলে উপরের দিকে। তাহলে সেটা যদি আমরা এখানে প্রয়োগ করি, দেখো এখানে বল এদিকে আছে, ব্যাসার্ধ ভেক্টর আর বল যদি আমরা কল্পনা করি, এদিকে ব্যাসার্ধ ভেক্টর, এদিকে বল, তাহলে এখান থেকে যে ডিরেকশন, এখানে বল আর ব্যাসার্ধ ভেক্টরের থেকে আমাদের কী হবে, ডিরেকশন, দুইটা বল যেহেতু একই দিকে, তাহলে দুইটা টর্ক কী হয়েছে, এটার ডিরেকশন এদিকে হলে এটার ডিরেকশন কিন্তু এদিকে হচ্ছে, ঠিক আছে? এটা এফ, এটা আর, যদি আমরা এফ থেকে আরে যাই, ঠিক আছে, এটার ডিরেকশন যেদিকে, তাহলে এটা কিন্তু আমাদের কী হচ্ছে, এই যে এটা আমরা কী করছি, এটা আর, এটা এফ, আর থেকে এফ, তাহলে এখানে যদি আমরা আর থেকে এফে যাই, তাহলে আর থেকে এফ দুইটা কী হচ্ছে, উল্টা হয়ে যাচ্ছে না? তাহলে এখানে কিন্তু দেখো যে দুইটা উল্টা হচ্ছে বলে একটা টর্ক বাইরের দিকে যাচ্ছে, একটা টর্ক ভিতর দিকে যাচ্ছে, একটা ক্লকওয়াইজ বাইরের দিকে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে দুইটা টর্ক বিপরীত দিকে বলে 0 হয়ে গেছে, তাই এখানে কিন্তু টর্ক 0। তাহলে এখানে টর্ক লম্ব বরাবর ক্রিয়াশীল হচ্ছে বলেই টর্ক 0 হয়েছে, লম্ব বরাবর না থাকলে কিন্তু এখানে টর্ক 0 হতো না। ঠিক তেমনি এটাতে আসো, এটাতে কী ঘটনা ঘটছে, এটার ব্যাসার্ধ ভেক্টর যদি আমরা বলি, তাহলে ব্যাসার্ধ ভেক্টর আর এদিকে, বল এদিকে, ওকে? এটার ব্যাসার্ধ ভেক্টর কোন দিকে, আর এদিকে, এফ এদিকে। এটার ক্ষেত্রে যদি আমরা আর থেকে এফে যাই, তাহলে আর থেকে এফ কী হচ্ছে, ক্লকওয়াইজ। এখানে যদি আর থেকে এফে যাই, এটাও ক্লকওয়াইজ, তাহলে দুইটাই ক্লকওয়াইজ, দুইটা টর্ক একই দিকে, তাহলে এটাও লম্ব হলে এটাও লম্ব, তাই এই ক্ষেত্রে টর্কের মান দুইটা একই দিকে হয়ে লম্ব বরাবর, এটাও নিচে এটাও নিচে, তাহলে দুইটা টর্ক একদিকে হয়ে যোগ হয়ে গেছে, তাই এখানে কিন্তু আমরা হাইস্ট টর্ক পাইছি। তাহলে এখানে কিন্তু টর্ক সর্বোচ্চ, এখানে টর্ক সর্বোচ্চ,
ঠিক আছে, এই অবস্থার জন্য আর কি, এই ডিস্টেন্সের জন্য। ওকে, তাহলে এই কারণে আমরা বুঝতে পারলাম প্র্যাকটিক্যালি যে টর্ক আসলেই লম্ব বরাবর থাকে, আমাদের ডানহাতি স্ক্রু নিয়ম দ্বারাই টর্কের দিক নির্ধারিত হয় এবং সেই হিসাবে তারা লব্ধি তৈরি করে এবং তার ইফেক্ট বা ফলাফল প্র্যাকটিক্যাল লাইফে আমরা সেভাবেই দেখতে পাই। তাই বলের আমাদের টর্কের দিক কোনো সময় বলের দিকে বা ব্যাসার্ধ ভেক্টরের দিকে হবে না, বল আর ব্যাসার্ধ ভেক্টর যেই তলে থাকবে এই তলের সাথে সবসময় লম্ব বরাবর। ঠিক আছে, বল আর ব্যাসার্ধ ভেক্টর যদি এই তলে আমরা কল্পনা করি, এই তল, তাহলে তলের সাথে লম্ব বরাবর উপরে অথবা নিচে, তাহলে উপরে না নিচে সেটা আমরা কি করতে হবে, ডানহাতি স্ক্রু নিয়ম অনুযায়ী দেখতে হবে, কিন্তু তলের সাথে লম্ব থাকবে, এটা ফিক্স। তাই টর্ক সবসময়ই লম্ব বরাবর ক্রিয়া করবে। এবার আসি আমরা লব্ধি টর্ক নির্ণয়। লব্ধি টর্ক মানে কি, যে যখন কোনো বস্তুর উপরে একাধিক বল ক্রিয়া করবে তখন আমরা লব্ধি টর্ক কীভাবে নির্ণয় করব সেটা। এখন দেখো যে এই একটা, যে আমাদের ছোটোবেলায় তোমরা অনেকেই হয়তো পার্কে গিয়ে এমন ধরনের আমাদের দোলনায় কি ঝোলা খেলছো, তো দেখো যে এই একটা বালক, বালকের ভর দেওয়া আছে 30 কেজি আর বালিকার ভর একটু কম 28 কেজি। ঠিক আছে, 30 আর 28 প্রায় কাছাকাছি। একজন অক্ষ থেকে কি আছে 3.5 মিটার দূরত্বে আছে আর একজন 3 মিটার দূরত্বে আছে। তাহলে কি হচ্ছে যে এই বালকটা কি করছে, এর ওজনের সমান বল এখানে প্রয়োগ করতেছে, আর এই বালিকা এখানে কি তার ওজনের সমান বল এখানে প্রয়োগ করতেছে। তাহলে এখানে এই বস্তুর উপরে দুইটা বল একসাথে ক্রিয়া হচ্ছে, আর বস্তুটা আবার ঘূর্ণনশীল আছে এই বিন্দু সাপেক্ষে। তাহলে এটা তার আমাদের ঘূর্ণন পয়েন্ট, ঘূর্ণন অক্ষ এখান থেকে লম্ব বরাবর আছে, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে। তাহলে এ একটা টর্ক সৃষ্টি করতেছে, এও একটা টর্ক সৃষ্টি করতেছে। তাহলে কোন টর্ক যেহেতু আমাদের কি ভেক্টর রাশি, একাধিক ভেক্টর রাশি একসাথে ক্রিয়া করলে তার লব্ধিটা কি হবে, ভেক্টর নিয়মে লব্ধি বের করতে হবে। তাহলে এটা দেখো যে এইটার টর্ক, তাহলে এটার টর্ক কোন দিকে হবে, এটার কারণে বস্তুটা কোন দিকে, এদিকে ঘোরার চেষ্টা করবে। যদি এদিকে বল দিচ্ছে, একটা দণ্ড এভাবে আছে, এদিকে উপর থেকে নিচে বল দিলে এদিকে ঘোরার চেষ্টা করবে, তাহলে এটা কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। আর তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যে টর্কের দিক থাকে সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি পজিটিভ হিসেবে ধরতে পারি। তাহলে এই টর্কটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তাহলে এটা ধরলাম টাউ1, তাহলে টাউ1 পজিটিভ। এটার ক্ষেত্রে কি হচ্ছে যে এই প্রান্তে এদিকে ভর দেওয়ার কারণে এইটা এই দিকে ঘোরার চেষ্টা করতেছে, অ্যান্টি ক্লক, সরি এটা ক্লক, এটা অ্যান্টি ক্লক আর এটা কিন্তু ক্লকওয়াইজ। তাহলে এই ক্ষেত্রে কিন্তু টার্ক, এই টর্কটা কিন্তু আমাদের নেগেটিভ নিতে হবে। তাহলে যখন আমাদের একাধিক টর্ক থাকবে, তাহলে বস্তু যদি যেই টর্কের কারণে অ্যান্টি ক্লক ঘুরবে সেই টর্কগুলোকে তুমি পজিটিভ নিবা, আর যেই টর্কের কারণে কি হবে ক্লকওয়াইজ ঘুরবে সেগুলোকে নেগেটিভ নিবে, নিয়ে আমাদের কী করতে হবে, যোগ করে দিব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লব্ধি টর্ক টাউ ইজিক্যাল টু কত হবে, টাউ1 মাইনাস টাউ2। তাহলে এইভাবে একাধিক টর্ক থাকলে আমরা কী করব, আমাদের ক্লকওয়াইজগুলোকে আমরা নেগেটিভ ধরবো, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরবো, ধরে তাদের সমষ্টি আমরা নির্ণয় করতে পারবো ইজিলি। ওকে, তাহলে আমরা শেষে আসি যে তোমাদের আশা করি যে টর্ক সম্পর্কে অলরেডি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আমরা শেষ আর একটু কনসেপ্টটাকে আরেকটু ডেভেলপ করার জন্য শেষ একটা কথা, যে আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে বস্তু টর্কের কারণে ঘুরে, তার মানে কোনো বস্তু যখন ঘুরছে তারা বুঝতে হবে টর্ক আছে। তাহলে অবশ্যই ঘূর্ণমান থাকলে তো টর্ক থাকতেই হবে, কিন্তু টর্ক থাকলেই যে ঘুরবে এইটা আবার সঠিক কিনা। তার মানে যে ঘূর্ণনশীল থাকলে টর্ক থাকবে ফিক্সড, ঘুরছে একটা জিনিস তাহলে অবশ্যই সেখানে টর্ক আছে। আবার উল্টা যদি বলি একটা জায়গায় টর্ক আছে তাহলে যে বস্তুটা ঘুরবে এর কোনো গ্যারান্টি নেই। তাহলে ঘুরলে অবশ্যই টর্ক থাকবে, আর টর্ক থাকলে যে ঘুরবে এটা নাও হতে পারে। কারণ কি, একাধিক টর্কের লব্ধি টর্ক যদি 0 হয়ে যায় তখন তো আমার বস্তু ঘুরবে না, অথবা আমাদের বস্তু যেই অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরে টর্কের কোনো উপাংশ যদি ওই অ্যাক্সিস বরাবর না থাকে তখন কিন্তু আমার বস্তুতে কোনো ঘূর্ণন সৃষ্টি হবে না। তাই টর্ক থাকলে যে বস্তু ঘুরবে এটা নাও হতে পারে। যেমন মনে করো, দেখো আমরা এখানে দুটা চিত্র আছে, যেটা ধরে নিচ্ছি আমাদের একটা চাকতি, ঠিক আছে, ডিস্ক, একটা চাকতি আছে আমাদের কাছে পাত, তার মাঝ বরাবর ডিস্ক, সিডি ডিস্কে যেমন মাঝে ফুটো থাকে সেই ফুটোর মধ্য দিয়ে লম্ব বরাবর একটা অক্ষ দিয়ে এটা ডিস্ককে আমরা এবার তলে আছে তল বরাবর ঘোরাবো। এখন যদি আমরা এটাকে কী করি, তাহলে এটা তো আমাদের মনে করি ব্যাসার্ধ, এখান থেকে ধরলাম এটা ব্যাসার্ধ, ঠিক আছে, রেডিয়াস এইটা। ওকে, এই ব্যাসার্ধের সাথে স্পর্শক বরাবর, তাহলে বস্তু যেই তলে আছে সেই তলের স্পর্শক বরাবর। যেমন আমরা যদি একটু একটা বস্তু নিয়ে আসি, দেখো এই যে আমরা একটা মোবাইলটাই যদি আমরা দেখি, তাহলে এই যে এটা যদি আমরা এটা ধরি যে আমাদের এই তলটা, ঠিক আছে, এই তলের কি আছে, এই বরাবর যদি আমরা বল প্রয়োগ করি এই বরাবর, তার মানে এর তলের সাপেক্ষে সমান্তরালে, এটাকে বলা হয় স্পর্শক বরাবর বল। আর যদি এইভাবে লম্বভাবে এইভাবে বা এই কর্নারে এইভাবে অথবা নিচ থেকে উপরে লম্বভাবে বল প্রয়োগ করি, এটাকে বলা হচ্ছে এর তলের সাথে লম্ব বরাবর বল। ঠিক আছে, তাহলে এই বস্তুটা এইভাবে রাখা আছে, এই মাঝখানে অক্ষ আছে, এটাকে আমরা ঘোরানোর জন্য একবার কি করব, এর তলে সমান্তরালে বল প্রয়োগ করবো। তাহলে কী হবে, দেখো তলের সমান্তরালে যদি আমরা বল প্রয়োগ করি ইজিলি ঘুরবে খুব সুন্দরভাবে। কিন্তু এই বস্তুটাকে যদি আমরা নিচ থেকে লম্বভাবে এইভাবে উপরে বল দিই,
যদি এটা শক্ত করে ধরে রাখে উপরে বল দিই অথবা উপর থেকে নিচে লম্বভাবে বল দিই, কি ঘুরবে? উপর থেকে নিচে লম্বভাবে বল দিলে কিন্তু কোনো ঘুরবে না, কিন্তু এর সমান্তরাল বরাবর মানে তলের স্পর্শক বরাবর বল দিলে কিন্তু সেটা ইজিলি ঘুরবে। তাহলে দেখো এটা যদি আমরা বলি তাহলে আমরা ধরলাম যে এইটা আমাদের ব্যাসার্ধ ভেক্টর, আর এই বরাবর আমরা কি আছে এফ বল প্রয়োগ করছি, তাহলে এদিকে আছে আর এদিকে এফ বল প্রয়োগ করছি। এখন কি হবে, বস্তুটা খুব সহজেই কি হবে, এদের লম্ব বরাবর টর্ক সৃষ্টি হবে, এই টর্কের কারণে কিন্তু সে ঘুরবে। তাহলে এর যে ঘূর্ণন অক্ষ পুরো টর্কটায় অক্ষ বরাবর ক্রিয়াশীল আছে, তাহলে খুব ইজিলি সে ঘুরতে পারবে, কোনো সমস্যা নেই, যেটা আমরা একটু আগে দেখালাম। তাহলে বস্তুর তলের স্পর্শক বরাবর যদি বল দিই তাহলে বস্তুটা খুব সুন্দরভাবে ঘুরবে। এখন এই একই বস্তু একই অক্ষ আছে, কিন্তু আমরা কি করতেছি, বলটা স্পর্শ বরাবর না দিয়ে এভাবে মনে করো যে এই বস্তুর উপরে উপর থেকে নিচ বরাবর লম্ব বরাবর বল দিচ্ছি, এটা বাধা আছে এখানে এইভাবে অক্ষ, এখানে এই অক্ষের সাপেক্ষে এইভাবে আছে, আমরা বল দিচ্ছি এভাবে ডিস্টেন্স এই লম্ব হবে। তাহলে এইভাবে লম্বভাবে বল দিলে কি এদিকে ঘুরবে, এই রোটেশন হবে, লম্ব বরাবর বল প্রয়োগ করলে তো নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এখানে তো আটকানো আছে, নিচে নামতে পারবে না, তার মানে এখানে কোনো ঘূর্ণন সৃষ্টি হবে না। তাহলে এখানে দেখো এটা হচ্ছে এফ, ব্যাসার্ধ ভেক্টর আর এদিকে, তাহলে এখানে যদি আমরা একটা এফ বের করি, এফের একটা মান তো আসবে নাকি, যেহেতু আমাদের বল আছে, ডিস্টেন্স আছে, ব্যাসার্ধ ভেক্টর আছে এবং এদের মধ্যবর্তী কোণ কিন্তু আমাদের 0 না, 90 ডিগ্রি কোণ, তাহলে এখানে কিন্তু একটা টর্ক আছে। তাহলে এই টর্কের দিকটা কোন দিকে, এখন যদি আমরা এই টর্কের জন্য এটা ঘুরছে না, এর কারণ কি, তাহলে এই টর্কের যদি আমরা দিক দেখতে চাই তাহলে এখানে দেখো যে এখানে টর্কের দিকটা আছে কেমন, যে আর আছে এই তলে, আর আছে এই তলে, আর এই বল আর এই অক্ষ হয়ে গেছে এখন সমান্তরাল, যেহেতু আমাদের এই তলের সাথে এই অক্ষ ছিল লম্ব, বল প্রয়োগ করছি লম্ব, তাহলে এই তল আর এটার সাথে লম্ব বরাবর আমাদের টর্ক কাজ করবে। তাহলে এখন টর্ক কাজ করবে এখান থেকে, যে আমরা বলি যে এদের সাথে লম্ব বরাবর এই দিকে, ঠিক আছে, বাইরের তলে, তার মানে এই এফ আর আর টর্ক তো উভয়ের সাথে লম্ব হবে, সেটা আমাদের কী করবে, টর্কের দিকটা থাকবে। তাহলে আমরা যদি এখান থেকে আলাদাভাবে দেখাতে চাই তাহলে টর্কের দিকটা কেমন হবে, এই বরাবর আর কি টর্কের দিকটা বাইরের দিকে চলে আসবে, কারণ এফের সাথে লম্ব হবে আর এর সাথে লম্ব হবে, যেইটা এই অক্ষের সাথে কি হয়ে যাবে, এই অক্ষ লম্ব আছে, টর্কটা এটা প্যারালাল হয়ে যাবে। যেহেতু আমাদের দেখো যে সিম্পলি আমরা বুঝাই যে এই অক্ষ আর এফ এই দুটো যদি সমান্তরাল, এখানে অক্ষটা এই যে অক্ষ আমাদের ঘূর্ণন অক্ষ আর এফ এই দুটো তো সমান্তরাল, আর টর্ক কি হবে, এফ আর উভয়ের সাথে লম্ব, তার মানে এক কথায় টর্ক এফের সাথে লম্ব, টর্ক যদি এফের সাথে লম্ব হয় তাহলে টর্ক এই অক্ষের সাথে লম্ব হয়ে যাচ্ছে, ঘূর্ণন অক্ষ এদিকে টর্ক এদিকে, তাহলে আমরা ঘূর্ণন অক্ষ এটা হচ্ছে অক্ষ আর টর্ক এর সাথে মনে করি লম্ব, তাই এটা হচ্ছে টর্ক। তাহলে এই অক্ষের দিকে টর্কের অংশ কত হবে, তাহলে অক্ষের দিকে টর্ক অ্যাক্সিসের দিকে টর্কের মান কিন্তু 0, তাহলে বস্তুর উপরে টর্ক আছে কিন্তু এর ঘূর্ণন অক্ষ বরাবর কোনো টর্ক নাই, তাহলে কিন্তু বস্তুতে কোনো ঘূর্ণন সৃষ্টি হবে না, বস্তু ঘুরবে না, ঠিক আছে। তার মানে কোনো বস্তুর শুধু টর্ক থাকলেই বস্তু ঘুরবে না, আমাদের ঘূর্ণন অক্ষ যেটা টর্কের একটা অংশ কি হইতে হবে, ঘূর্ণনের দিকে অক্ষের দিকে থাকতে হবে, তবেই বস্তুতে ঘূর্ণন সৃষ্টি হবে, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি তাহলে টর্কের যাবতীয় বেসিক নিয়ে তোমরা ক্লিয়ার বুঝতে পারছো, আমরা যথেষ্ট সম্ভব উদাহরণ দিয়ে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সো পুরো ভিডিওটা পর্যন্ত তোমরা প্রথম থেকে আরেকবার দেখো, তাহলে কনসেপ্টটা একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আজকের পর থেকে টর্কে তোমরা যখন পড়বা জিনিসটা ফিল করতে পারবা।